ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটের ফলাফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই মধ্যে বিভিন্ন স্থানে হামলা সংঘাতের খবর পাওয়া যাচ্ছে এবং একই সাথে প্রশাসনিক নানা রদবদলও শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে আজকে নির্বাচিত খবরে আছে আমি আব্দুল্লাল হুসাইন। আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলাম। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ফলাফল মানতে নারাজ। তিনি কি বলছেন এখন এই মুহূর্তে? দেখুন, ভোটের ফলাফলটা কিন্তু সোমবার আমরা জানতে পারলাম যে গণনা শেষে যে পশ্চিমবঙ্গে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। 200-র বেশি আসনেই তারা বিধানসভায় 200-র বেশি আসন জিতেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যেটা তৃণমূল কংগ্রেস, যারা এতদিন ক্ষমতায় ছিল প্রায় 1.5 দশক ধরে, তারা পেয়েছে 80 কোঠায় তাদের আসন সংখ্যা। তার মানে হচ্ছে বিজেপি ক্ষমতায় যাচ্ছে। কিন্তু গতকাল যে সংবাদ সম্মেলনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে বললেন যে তিনি এই ফল মানছেন না। কেন মানছেন না? তিনি বলছেন এখানে কারচুপি হয়েছে, 100টি আসনে জোর করে তৃণমূলকে হারানো হয়েছে। এই 100টি আসনে জোর করে হারানোর বিষয়ে হচ্ছে গিয়ে কারসাজিটা করেছে কেন্দ্র থেকে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে কারণে তিনি এই ফল মানছেন না। তিনি পদত্যাগ করবেন না। পদত্যাগ করবেন না এই অর্থে যে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে কিন্তু এখনও আছেন। পরবর্তী নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা থাকছেন। সেই জায়গায় তিনি পদত্যাগ করছেন না এবং তিনি একটা আন্দোলনের একটা বার্তাও দিয়েছেন বা আইনি পদক্ষেপ নেওয়ার বার্তাও দিয়েছেন। সব মিলিয়ে এই হলো তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি এই ফলাফল মানছেন না, সেজন্য তিনি পদত্যাগ করছেন না। যেহেতু তিনি ফলাফল মানছেন না, সেহেতু তিনি পদত্যাগ করবেন না, তিনি এখনো মুখ্যমন্ত্রী আছেন। আচ্ছা, মানে রীতি তো যদি মানে ভোটে পরাজিত হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন, এটাই হচ্ছে রীতি। তো এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে মানে কি সংকট তৈরি হতে পারে দেখুন, সেখানে? যেটা হচ্ছে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা বললেন, তখন তার পাল্টায় বিজেপির কংগ্রেস রাজ্যসভায় বিজেপির সদস্য রমেশ জেঠমালানি তিনি বললেন হচ্ছে মমতাকে যদি পদত্যাগ না করেন তাকে হচ্ছে কি জোর করে বের করে দিন আপনারা। এটা হচ্ছে কি একটা প্রতিক্রিয়া। তা এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে পদত্যাগ করেন, যে ভোটে হারের পর হচ্ছে পদত্যাগ করেন, সেটা কি রীতি না আইন? এখানে আমরা যত জানতে পেরেছি এর মধ্যে কিন্তু সংবিধানে এমন কোনো কিছু স্পষ্ট করে লেখা নেই যে হচ্ছে পদত্যাগ করলে বা ভোটে হারলে পদত্যাগ করতে হবে। কিন্তু এর আগে অন্য সময় বুঝদেব ভট্টাচার্য যখন হচ্ছে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন, 2011 সালে যখন হচ্ছে গিয়ে হেরেছিলেন ভোটে, তখন তিনি গিয়ে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করে তিনি যখন তিনি বেরিয়েছিলেন হচ্ছে গিয়ে ব্যক্তিগত গাড়িতে বা দলের পার্টির গাড়িতে, কিন্তু তার দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, মানে মুখ্যমন্ত্রীর গাড়িটি নিয়ে আর ব্যবহার করেননি। তো এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন, তাহলে হচ্ছে তাকে কিন্তু হচ্ছে জোর করে পদত্যাগে বাধ্য করানো হবে, এমন বিষয়ে আলোচনা হচ্ছে, মানে যেটা আলোচনা হচ্ছে বললাম। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এই বিধানসভাটা, যে বিধানসভাটা হচ্ছে গিয়ে বর্তমানে কার্যকর আছে, এই বিধানসভাটার মেয়াদ হচ্ছে 7 তারিখে শেষ হয়ে যাবে। তো বলা হচ্ছে যে 7 তারিখ যদি বিধানসভার মেয়াদ শেষ হয়ে যায়, তো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব পদটি হচ্ছে গিয়ে আসলে চলে যাচ্ছে। ফলে উনি পদত্যাগ করার আসলে প্রয়োজনই হচ্ছে না। এটা হচ্ছে বলা যায় বাস্তবতা। যে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকতেও চান, সেক্ষেত্রেও রাজ্যপালের কিন্তু হচ্ছে ক্ষমতা আছে যে পরবর্তী সরকার না গঠিত হওয়া না পর্যন্ত রাজ্যপাল হচ্ছে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রীকে দায়িত্ব পালন করে যেতে বলতে পারেন, কিংবা তিনি নিজেও ওই দায়িত্বটা চালিয়ে নিতে পারেন, কিংবা তিনি হচ্ছে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে পারেন। তো এই অপশনগুলো কিন্তু খোলা আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চাওয়াটা বা যে বক্তব্যটা, এইটা অনেকটা হচ্ছে গিয়ে বলতে পারেন যে হচ্ছে একটা চাপ তৈরি করা। হয়তো বা এরকম হচ্ছে গিয়ে, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পও কিন্তু গতবার নির্বাচনে, মানে এর নির্বাচিত হওয়ার আগে যেবার তিনি হেরেছিলেন, তিনি কিন্তু বলেছেন তিনি হচ্ছে গিয়ে পদত্যাগ করবেন না। কিন্তু পরে আমরা দেখেছি বিষয়টা হচ্ছে গিয়ে সেদিকে গড়ায়নি। তো এখানে হচ্ছে গিয়ে সংকট যদি হয়, তাহলে হচ্ছে গিয়ে এখানে কেন্দ্রীয় শাসন জারির সুযোগগুলো আছে, কিন্তু মনে হচ্ছে না পরিস্থিতি ওইদিকে গড়াবে। কারণ হচ্ছে গিয়ে বিজেপির সামনে বৈঠক করবে, বিজেপির বিধায়ক তৈরি করবে, মানে বিধায়কদের বৈঠক হবে, বৈঠকে তারা নতুন দল পরিষদীয় নেতা তৈরি করে নির্বাচিত করবেন, তার মধ্যে দিয়ে কিন্তু এটা সংকটের আসলে সমাধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এখন তো ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি, হ্যাঁ। হ্যাঁ বিজেপি, তারা সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে। এখন আপনি এটাই বললেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন
সেটা এখন আলোচনায়, মানে কোনো কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট করে কিন্তু এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের সময়টাতে কিন্তু বিজেপি জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির পক্ষ থেকে কিন্তু কখনোই এই বিষয়টা সামনে আনা হয়নি। যেটা হচ্ছে গিয়ে মমতার ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তৃণমূল যদি জেতেন মমতা হবে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু বিজেপির পক্ষে কে হবেন সেটা কিন্তু জানা যায়নি। এখন যেটা হয়েছে, অনেকগুলো নাম কিন্তু আলোচনায় আছে এবং সবচেয়ে বড় বেশি আলোচনায় আছে শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী আপনারা জানেন, তিনি গত 5 বছর ধরে বিধানসভায় বিরোধী দলীয় নেতার ভূমিকায় ছিলেন। এর আগে তিনি হচ্ছে বিজেপির রাজ্যসভার রাজ্য সভাপতি ছিলেন। তো শুভেন্দু অধিকারী হচ্ছে এই সময় সবচেয়ে আলোচিত নেতা এবং সামনের কাতারে থাকা নেতা, কিন্তু শুভেন্দু অধিকারী কিছুদিন মানে 5 বছর আগেও কিন্তু হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে শুভেন্দু অধিকারী ছিলেন। ফলে বিজেপির এই বর্তমান নেতৃত্ব তাকে হচ্ছে অনেকেই পছন্দ কতটা করে সেটা নিয়ে হচ্ছে গিয়ে সন্দেহ আছে, বা বিজেপির পুরনো যারা আছেন এই হলো শুভেন্দু অধিকারী। তারপরে যদি আছেন রাজ্য সভাপতি বিজেপির বর্তমানে শ্রমিক ভট্টাচার্যের সম্পর্কে যেটা বলা হয়, শ্রমিক ভট্টাচার্য বিজেপির মধ্যে অনেকটা উদার নেতা হিসেবে শ্রমিক ভট্টাচার্যের ভাবমূর্তি, যেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে ছিল। তো শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে দুর্বলতার কথা এটা বলা হয় যে তিনি যতটা না হচ্ছে কি বক্তৃতায় যিনি যেন পারঙ্গম, কিন্তু সাংগঠনিক দক্ষতার জায়গায় তিনি হচ্ছে কি অনেকটা দুর্বল। এটা শ্রমিক ভট্টাচার্যের কথা সম্পর্কে বলা হয়। এর বাইরে আছে স্বপন দাশগুপ্ত, যিনি হচ্ছেন গিয়ে একজন ইতিহাসবিদ, সাংবাদিক, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। দিলীপ ঘোষ আছেন, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তিনি হচ্ছে গিয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ। এই ব্যক্তিগুলোর নামগুলো কিন্তু ঘোরাফেরা করছে। এর বাইরে একটা বিষয় গুরুত্বপূর্ণ, বিজেপির কয়েকটা রাজ্য আমরা দেখেছিলাম যে যে বিজেপি কে প্রধানমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হবেন সেটা কিন্তু আঁচ করা যায়নি, যে হঠাৎ করে অপরিচিত অচেনা একজনকে হচ্ছে গিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী করেছিল। যেমন দিল্লিরতে আমরা দেখেছি হচ্ছে গিয়ে রেখা গুপ্তাকে যখন মুখ্যমন্ত্রী করা হলো তখন কিন্তু অনেকে অবাক হয়েছিলেন, কারণ তার নামটা আলোচনায় ছিল না। তো পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে নারীদের ভোট বিজেপির জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে একজন নারী কাউকে যদি বেছে নিতে যান বিজেপি নেতৃত্ব, তাহলে সেটাও কিন্তু ঘটতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কি মমতার পরে আবারও পশ্চিমবঙ্গের যে নারী মুখ্যমন্ত্রী দেখা যেতে পারে। সেক্ষেত্রে বিজেপির নামগুলোর মধ্যে এগিয়ে আছে অগ্নিমিত্রা পাল। তিনি হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, তিনি হচ্ছেন 7 বছর ধরে হচ্ছে বিজেপিতে আছেন। রূপা গাঙ্গুলি আছেন। এর বাইরে অনেকের মুখে হচ্ছে গিয়ে স্মৃতি ইরানির নামটা শোনা যাচ্ছে, যদিও স্মৃতি ইরানি বাঙালি নন, কিন্তু উনি বাংলা বলতে পারেন ভালোই এবং বাংলার সঙ্গে তার যে যোগসূত্র আছে। কিন্তু বিজেপি নেতৃত্বে এটা কিন্তু বলেছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলা থেকেই হবেন, মানে বাঙালি থেকেই হবেন। সেক্ষেত্রে স্মৃতি ইরানি হয়তো বাদ দিতে পারেন, নামটা আমরা বাদ দিতে পারি। তো এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে জানা যাচ্ছে না, কিন্তু আসলে কে মুখ্যমন্ত্রী হবেন ঠিক হবে দিল্লি থেকে। অমিত শাহ অলরেডি আজকেই হচ্ছে পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনি কথা বলবেন বিধায়কদের সঙ্গে, যারা নবনির্বাচিত বিধায়কের সঙ্গে বসবেন, সেই বৈঠকে শুক্রবার হয়তো বসবেন। সেই বৈঠকে আসলে সিদ্ধান্ত হবে বা চূড়ান্ত হবে হচ্ছে কে হবে মুখ্যমন্ত্রী। তার আগ পর্যন্ত হচ্ছে কি আমরা হচ্ছে জল্পনা কল্পনার মধ্যেই হচ্ছে আমরা থাকবো। আচ্ছা, এই যে ভোটের ফল প্রকাশের পর থেকেই প্রশাসনিক নানা পরিবর্তন দেখা যাচ্ছে। কেন্দ্রে যে ক্ষমতাসীন বিজেপি, মানে এক্ষেত্রে তারা বেশ তৎপর। মানে এখন পর্যন্ত কি কি পরিবর্তন এলো? স্বাভাবিকভাবেই যখন ভোটের ফল প্রকাশ হয় তখন একটা নতুন দল হচ্ছে গিয়ে ক্ষমতায় আসে, তার প্রশাসন সাজানোর একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায়। তার গুরুত্বপূর্ণ সেই প্রক্রিয়াগুলো কিন্তু আগে থেকেই তখনই চলতে থাকে, হয়তো উনি কার্যকর হয় পরে। তো আমরা প্রথমেই দেখলাম হচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা নবান্ন, যেটা হচ্ছে গিয়ে সচিবালয় হচ্ছে গিয়ে এটা কিন্তু সরিয়ে হচ্ছে গিয়ে রাইটার্স বিল্ডিংয়ে আবার নিয়ে যাওয়া হবে, এরকম একটা আলোচনা হচ্ছে গিয়ে আমরা শুনতে পাচ্ছি। যে তার মানে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দপ্তর, মূল প্রধান দপ্তর, সদর দপ্তর কিন্তু হচ্ছে বদলে যাবে এক্ষেত্রে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মুখ্যমন্ত্রী যে উপদেষ্টা দুজন ছিলেন, যে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী, তারা পদত্যাগ করছেন সেটাও শোনা যাচ্ছে। তার মানে হচ্ছে স্বাভাবিকভাবেই তারা হচ্ছে থাকতে পারছেন না বা তাদেরকে সরে যেতেই হতো, তো তারা পদত্যাগ করছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রী হিসেবে যতদিন ছিলেন তার বাড়ির সামনে যে ব্যারিকেডটা ছিল, যে সাধারণত চলাচলটা নিয়ন্ত্রণ করা হতো, তল্লাশির মধ্যে দিয়ে যেতে হবে, সেইটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে সেটা নেই। এখন অবাধে হচ্ছে কি ওই রাস্তা দিয়ে হচ্ছে কি মানুষ চলাচল করতে পারছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, মমতার পর সবচেয়ে ক্ষমতার ব্যক্তি হিসেবে যার নাম আলোচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে কলকাতার যে দপ্তরটা, তাই সেই দপ্তরের সাথে পুলিশ পাহারাটা তুলে নেওয়া হয়েছে। এটা ইঙ্গিত দিচ্ছে হচ্ছে গিয়ে অভিষেক বিভিন্ন সময় কিন্তু নানা ঘটনায় কিন্তু আলোচিত ছিলেন। বিজেপির ক্ষোভের একটা যে কেন্দ্র কিন্তু অভিষেক ছিলেন। যে সমালোচনা, মমতাকে নিয়ে যে সমালোচনাগুলো হয় তার সমালোচনাগুলো কিন্তু অভিষেককে নিয়েই কেন্দ্র করেই। ফলে অভিষেক হচ্ছে কি এক ধরনের বড় ধরনের চাপে পড়তে পারেন বলে হচ্ছে কি এক ধরনের ধারণা করা হচ্ছে। তো এই পরিবর্তনগুলো আমরা দেখছি। ভোটের পর বিভিন্ন স্থানে হামলা সংঘাতের
খবর পাওয়া যাচ্ছে। এর মাত্রা আসলে কতটা, এবং এই যে বাংলাদেশ প্রতিবেশী দেশ, এর প্রভাব, এই সংঘাতের প্রভাব কি বাংলাদেশে পড়তে পারে? এইবার যে এপ্রিলে ২ দফায় পশ্চিমবঙ্গে ভোট হলো, এর আগে কিন্তু কয়েক দফায় হয়েছিল, কয়েক দফায় সংঘাত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার ২ দফায় ভোটে কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি, এটা একটা ইতিবাচক দিক ছিল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষক মহল কিন্তু বলে থাকেন যে এবার ভোটে কোনো প্রাণহানি ঘটেনি। কিন্তু ভোটের ফল যে সোমবার যখন ভোটের ফল প্রকাশ, গণনা এবং ফল প্রকাশ শুরু হলো, তারপরে কিন্তু আমরা সংঘাত দেখছি। সংঘাতটা দেখছি এই কারণেই যে একটা পরিবর্তন হচ্ছে এতদিন যারা ক্ষমতায় ছিলেন তারা এখন হচ্ছে গিয়ে ক্ষমতা থেকে নেমে যাচ্ছেন, নতুন একদল ক্ষমতায় আসছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার খবর পাচ্ছি, আমরা আসানসোলে পাচ্ছি, ২৪ পরগনায় পাচ্ছি, এবং কলকাতায় হচ্ছে কি সংঘাত হচ্ছে, এরকম কোনো বিষয়গুলো আসছে। সেখানে হচ্ছে কি এই পর্যন্ত ভারতীয় সংবাদ কলকাতার সংবাদ মাধ্যমগুলোতে ৪ জনের মৃত্যুর খবর, ৪ জন নিহত হওয়ার খবর আমরা দেখেছি। তার মধ্যে ২ জন হচ্ছে বিজেপির, ২ জন হচ্ছে তৃণমূলের। বিভিন্ন জায়গায় তৃণমূলের নিয়ন্ত্রণাধীন ক্লাবগুলো হচ্ছে বিজেপির সমর্থকরা হচ্ছে গিয়ে দখল করতে যাচ্ছে। আমরা দেখছি ভোটের দিনে হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হচ্ছে গিয়ে জয় শ্রীরাম স্লোগান আমরা দেখেছি, বিজেপির সমর্থকরা দিয়ে আসছিলেন। এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি বিভিন্ন জায়গায় যেন মুসলমান অধ্যুষিত যে এলাকাগুলোতে সেখানে একজন আতঙ্ক আছে যে বিজেপি একটা হিন্দুত্ববাদী দল, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা হচ্ছে আক্রান্ত হতে পারে, কিছু ঘটনা ঘটেছেও। তো এই জায়গায় হচ্ছে এই আতঙ্কটা কিন্তু মুসলমানদের মধ্যে আছে। সেখানে আপনি জানেন যে প্রায় পশ্চিমবঙ্গে প্রায় ১৫% লোক মানুষ কিন্তু মুসলমান। ফলে মুসলমানদের মধ্যে একটা ভয়, একদম শঙ্কার বিষয়গুলো কিন্তু আছে। আপনি যেটা বললেন সেটা বাংলাদেশে এটার প্রভাব পড়বে কিনা, আপনি দেখুন গত ২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর, ৫ই আগস্টের পর আমাদের এখানে যখন সহিংসতা হয়েছিল, সংঘাত হয়েছিল, বা হিন্দু সম্প্রদায় যখন আক্রান্ত হয়েছিল, তার কিন্তু একটা রেশ বা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়েছিল। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মধ্যে, এবং শুভেন্দু অধিকারী যার কথা বলা হচ্ছিল, উনি কিন্তু খুব উচ্চকণ্ঠ ছিলেন বাংলাদেশের নির্যাতনের বিষয়ে। ভারতে যদি একই রকম ঘটনা ঘটে, তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশে তার কিছু প্রভাব কিন্তু পড়বেই। তো আমরা আশা করি যে এই ধরনের যেটা সংঘাত, সেই সংঘাতটা হচ্ছে বা সহিংসতা, যেহেতু প্রতিবেশী দেশ আমাদের, পাশাপাশি একটার ঘটনায় আরেক জায়গায় প্রভাব পড়বেই। তা আমরা আশা করবো ওইখানকার পরিস্থিতি যেন অবনতি না হয়, যেন যার প্রভাব, বিরূপ প্রভাব বাংলাদেশে পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।